রাজা যায় রাজা আসে, কখনো কখনো তো রাজার ওই পোশাকে একই ব্যক্তি থাকেন, শুধু নামটা পরিবর্তন হয়। ঠিক যেন ওই আয়নাবাজি সিনেমার মতো আমরা বিসিবিতে সেই আয়নাবাজিটাই এখন দেখছি। আজকে আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই হচ্ছে বিসিবিতে আয়নাবাজি, মানে বিসিবির যে আয়নাবাজি সেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। সেটা কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইফতেখার রহমান মিঠু, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে আমরা যে মিডিয়ায় কাজ করি সেটা মিডিয়া কমিটির চেয়ারম্যানও আছেন, দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক। আমাদের সঙ্গে আছেন রাকিবুল হাসান, আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি সবাই তাকে চেনেন জয় বাংলা স্টিকার নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। সেই মানুষটা দুইজন মানুষ দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে জড়িত, ক্রিকেটার হিসাবে বা সংগঠক হিসেবে সব কিছু মিলে তাদের অবদানটা আছে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে একটা ছোট্ট রিপোর্ট আছে আমাদের, সেই রিপোর্টটা একটু দেখে তারপর আলোচনায় আসবো। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে এবার প্রমাণ মিলেছে ইচ্ছাকৃত ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগে। 5 বছর আগে যমুনা টেলিভিশনের পর্দায় এভাবেই উঠে এসেছিল তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই পর্বের ম্যাচ পাতানোর খবর। শুধুই কি ম্যাচ পাতানো, নিজেদের পছন্দের ক্লাবকে উত্তীর্ণ করতে গোটা সিস্টেমটাকেই তো পাল্টে ফেলেছিলেন আইএইচ মল্লিক সিন্ডিকেট। অতিরিক্ত ফি, ক্লাব কাঠামো, পরিচালনা পর্ষদ ও স্থায়ী ঠিকানার ডিমান্ড দিয়ে গ্রিপে নেওয়া হয় পুরো প্রক্রিয়াকে। ভোটের মাঠ দখলে এভাবেই গেল 10 মৌসুমে তৃতীয় বিভাগে তোলা হয় নিজেদের নিয়ন্ত্রণাধীন ক্লাবগুলো, যা উঠে এসেছে শীর্ষ দৈনিক আমার দেশ পত্রিকায়, যেখানে আছে ইউনাইটেড ক্লাবের নামও, যে ক্লাবের ম্যাচ পাতানোর খবর তুলে ধরেছিল যমুনা টেলিভিশন। বুঝো না এই ব্যাপারটা। আয়নাবাজি সিনেমার এই দৃশ্য এবার যেন পুরোপুরি মিলে গেল ম্যাচ পাতানো ক্লাবগুলোর সঙ্গে। যমুনা টিভি নিশ্চিত হয়েছে নাম ও কমিটি পাল্টে নিজেদের অতীত ঢাকার কৌশল দুর্নীতি করে ভোটাধিকার নিশ্চিত করা সেই সব ক্লাবের। এরই মধ্যে বিসিবির কাছে নাম ও কমিটি পরিবর্তনের আবেদনও করেছে 14টি ক্লাব, যার মধ্যে আছে প্যাসিফিক ক্রিকেট ক্লাব, রেগুলার ক্রিকেট ক্লাব, আলফা স্পোর্টিং ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, প্যারাডাইস ক্রিকেট ক্লাব, পূর্বাচল স্পোর্টিং, অ্যাক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, সাফায়ার স্পোর্টিং ক্লাব, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, মহাকালী ক্রিকেট একাডেমি ও মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে। প্রশ্ন হচ্ছে, এই ভোল পাল্টানো কিসের ও কার স্বার্থে? উত্তরটা মোটা দাগে সহজ। সামনেই বিসিবির নির্বাচন, যেখানে বড় ফ্যাক্টর ওই ক্লাবগুলো, আর দুর্নীতি দমন কমিশন যাকে সেই ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর বলছে, সেই মল্লিক এখন পলাতক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, এখন চলছে সেই মল্লিকের আয়নাবাজি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আইএইচ মল্লিকের আয়নাবাজির কথা রিপোর্ট আমরা দেখছিলাম। আসলে অনেক রকম প্রশ্ন আছে। আজও দুদক বিসিবিতে গিয়েছিল, নানা রকম কথা এসছে। কতটা লজ্জার সেটা হচ্ছে আমাদের অতিথিরাই বলবেন। একই সঙ্গে বাংলাদেশে ওয়ানডে র্যাঙ্কিং এখন 19 বছর পর ক্রিকেট পেছনে হাঁটছে। রকুল ভাই, আপনারা যখন শুরু করেছিলেন তখন তো হাঁটা শুরু করলো ক্রিকেট, সেই জায়গা থেকে ক্রিকেট আবার পেছনের দিকে হাঁটছে। আমরা যেটা বলছিলাম আয়নাবাজি, যে স্বপ্ন আপনারা দেখেছিলেন শুরুতে যে ক্রিকেটটা অন্য জায়গায় যাবে, যাওয়ার সময় অন্যরকম দেখবেন, সার্বিক মিলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো যে দেখেন, আমরা যখন শুরু করেছিলাম আমরা উই টেক প্রাইড, আমরা গর্ব করি যে আমরা এমন একটা খেলা তখন আমরা খেলেছি যখন টাকার হাতছানি ছিল না, দেশ স্বাধীন হয়েছিল। তার আগের থেকেও আমরা খেলেছি অনেকে, এবং পরবর্তীতে যখন এই ক্রিকেটকে নিয়ে একটা কথা গুঞ্জন, তখন কিন্তু চাওর ছিল যে এটা একটা ব্যয়বহুল খেলা, এটা একটা কি বলে, যেটা সমাজতান্ত্রিক কাঠামোতে দেশের এটা যায় না, অনেক কথা, যার জন্য একটা বছরের উপরেও কিন্তু ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট হয়নি দেশ স্বাধীন হওয়ার পরেও। তখন আমরা আন্দোলন করেছিলাম। এই আজকে যে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এখান থেকে কার উদ্দেশ্যে, তখন আমাদের বঙ্গবন্ধু, তখন উনি রাষ্ট্রপতি, তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম লাল সালুতে ব্যানার নিয়ে। এখন তো ডিজিটাল ব্যানার, কিন্তু আমাদের তো যেতে হয়নি, কারণ আমরা মনে করলাম যে এটা কি কথা, একটা দেশ স্বাধীন হয়েছে, আমরা ক্রিকেট খেলবো। ঠিক তার কিছুদিন আগেও টেস্ট ম্যাচ
হয়ে গেল এবং অফিসিয়াল 7টা টেস্ট ম্যাচের ভেন্যু ছিল বাংলাদেশের ঢাকা স্টেডিয়াম, আর আজকে ক্রিকেট বন্ধ হয়ে যাবে। তো তখন তো আমরা ইউজ টু প্লে ফর দ্য লাভ অফ দ্য গেম, খেলাটাকে ভালোবেসে, এবং আমরা মনে করছি অন্তত আমাদের মতন যারা আরও যারা ছিলেন আমার সঙ্গে অন্যান্য যারা, আমরা সবসময় বিশ্বাস করতাম যে এই খেলাটা এইখানে সোনার হরিণ আছে আমাদের। কীভাবে দেখে একটা কথা যেমন আছে যে এই খেলাটাই কিন্তু একজন 11 জনের বিরুদ্ধে খেলে, আর সব খেলা কিন্তু সমান সমান, ফুটবল বলেন হকি বলেন সব 11 জনের বিরুদ্ধে 11 জন, হ্যাঁ, বাস্কেটবল বলেন 5 জনের এগেনস্টে 5 জন, ভলিবল 6 জন এগেনস্টে 6 জন, বাট দিস দ্য অনলি গেম এখানে একজন 11 জনের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ এখানে টোটাল পাওয়ার যেটা বলি ফুটবলের যে পাওয়ার, ফুটবল এই ফুটবল ওইটা না, এখানে স্কিল, দুইটা স্কিল লাগে এই খেলাতে, একটা হলো মেন্টালি স্কিল মানসিক শক্তি, আর একটা হলো স্ট্রং হার্ট শক্ত, এই দুইটার যদি সমন্বয় ঠিকমতো হয় সেটার সুযোগ থাকে। এবং এই খেলা যেহেতু একটা অনিশ্চয়তার খেলার, এই ট্যাগটা কিন্তু প্রথম থেকেই ছিল ক্রিকেটের শুরু থেকেই, তো সেই সব কিছু মূল্যায়নে, এবং যেহেতু একটা লেগাসি ছিল আমাদের দেশে, দর্শক ছিল আমাদের ওখানে পিছনে, ওই তার আগেই তো টেস্ট ম্যাচ ঢাকায় হচ্ছিল, আপনারা জানেন মধ্যে যে টেস্ট ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ আমি খেলতেছিলাম ওই ম্যাচে, তখন আমরা ফিল করেছি, আমি কিন্তু স্বপ্ন দেখতাম তখন থেকে। আজকে আমি দর্শকদের সামনে কথা বলছি আপনাদের, এবং এটা আমার বিলিফ থেকে বলছি, এবং আমি সত্যি কথাটা বলছি, যেটা নিয়ে আমাকে অনেকের সঙ্গে তখন থেকে আলাপ করতাম যে দিস ইজ দ্য গেম, এই খেলাটা আমাদের সোনার হরিণ হবে, এনে দিবে, কারণ এটা শরীরে সরাসরি ধাক্কার খেলা না। সোনার হরিণ তো হলো, তারপর হ্যাঁ সোনার হরিণ হলো, সোনার হরিণটা এখন দৌড়ানো শুরু করলো, হঠাৎ মাঝপথে হয়তো হবে, বাট ক্রিকেটে দেখেন একটা কথা আছে না, নদীতে জোয়ার আছে ভাটা আছে, বাট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আফটার লং সো মেনি ইয়ার্স, যে আমার মনে হয় আমাদের চেয়ারম্যান এখানে আছেন, উনিও এটা এক্সপেক্ট করেছেন, কারণ ওনার একটা ঐতিহ্য আছে, উনি এটা ক্রিকেটের পৃষ্ঠপোষক একটা দলের, ওনার ফ্যামিলি ক্রিকেটের সঙ্গে জড়িত আমি জানি প্রথম থেকেই, এবং উনি নিজে ক্রিকেটার ছিলেন। আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই খেলাটা একটা সময় এসে আমরা বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে আমরা একটা স্থান করে নেব। আমরা কিন্তু ঠিকই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কিন্তু আমাদের এখানে ভাটা পড়ে যাচ্ছে। ভাটা আমি মনে করি এগুলো টোটালি যদি আমাকে নিরপেক্ষভাবে বলতে হয় যে ওই কেন ওই প্রত্যাশা, এসে ম্যান মেড ক্যালামিটি হয় না, অনেক দুর্যোগ ঝড় তুফান, বাট এখানে কিছু ম্যান মেড ক্যালামিটি, এই ম্যান মেড ক্যালামিটিটা আমি বলবো না যে কেউ ইচ্ছে করে এগুলি করেছে, ওইটা না বললেও আমি এইটুকু বলতে পারবো যে এখানে আমার অতীতে আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্টগুলো ছিল না। আমরা ম্যানেজমেন্টটা আসবো। আপনি যেটা বললেন, রকুল ভাই যেটা বললেন যে মানুষ্য সৃষ্ট প্রবলেম, এবং তিনি বলছেন যে সোনার হরিণ, আমি বোধহয় ডিম পাড়া হাঁসও যদি বলি। মিঠু ভাই, আপনি এমন এক মানুষ যে আপনি হয়তোবা এখন বোর্ডে আছেন, তার আগে কিন্তু দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে ছিলেন, নীতি নির্ধারক ছিলেন না, কাজ করে গেছেন পেছন থেকে, আর যখন কাজ করতে আসলেন, যখন আপনি বলেন, নিজেই বলেন যে বাইরে থেকে যত সহজ ছিল, ভিতরের পরিবেশটা এত রাজনীতি, এত কিছু, ভেবেছেন কখনো যে আসলে? না, এটা ঠিক, মানে দেখেন আগের ক্রিকেটে, এটা তো রকিবুল ভাইরা 70s কথা বল, আমরা হচ্ছে 80s কথা। তখন আপনি দেখবেন যে কোনো অর্গানাইজার তখন বলতেন দেয়ার ওয়াজ নো মানি, তখন কথাটা বলছেন। আমরা তখন ইসলামিয়া বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখান থেকে লাঞ্চ খেতাম, একটা নান রুটি, একটা লেবু পানি দিয়ে গ্লাসের মধ্যে চিপে ড্রিঙ্ক ছিল। ওইটা কিন্তু তখন খেলার প্যাশন আমাদের ক্রিকেট প্লেয়ারদের মধ্যেও ছিল, আর অফিসিয়াল যেটা বলেন অর্গানাইজার তাদের মধ্যেও ছিল। আমার মনে হয় কি যে ওভার দ্য ইয়ার্স যখন আমরা ইমপ্রুভ করেছি, তখন এই জিনিসটা কমে গেছে। কথাটা বলছেন আপনি, ওই যে আমি যদি আপনার কথা চলেন, আমি আমার কেরিয়ার স্টার্ট করছি আজাদ স্পোর্টিং থেকে, তারপরে ওয়ারি ক্লাবে ফার্স্ট চান্স পেলাম যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি। তারপরে আমি করলাম কি, যখন গুলশান ইউথ ক্লাব যখন 84-এ আপনার
সেকেন্ড ডিভিশন ছিল, তার থেকে ফার্স্ট ডিভিশন, তখন থেকে আমার কেরিয়ারের শেষ পর্যন্ত আমি কিন্তু গুলশান ইউথে খেলছি। এটা ওয়াজ প্যাশন, লাভ অফ দ্য ক্লাব। পয়সা টয়সা ছিল না তখন, যেরকম করে চলতো। আপনি ধরেন 2010 বা 2007-08 পরে যখন ইলেকশনটা আসলো, বিশেষ করে তখন সিচুয়েশন কিন্তু ইলেকশনটাই অনেক রকম মানে কম্প্রোমাইজ করা, সমস্যা ক্রিয়েট করা, এইটা আমি পার্সোনালি থিঙ্ক। কারণ আমি 80 সাল থেকে ক্রিকেটার, সেম ক্লাবের অর্গানাইজেশন, রকিবুল ভাইদের, আমার সৌভাগ্য হয়েছে যে রকিবুল ভাইদের সাথে খেলতে, অনেক বকা খেতাম ওনার থেকে, কিন্তু রকিবুল ভাইয়ের সাথে আপনার খেলার সৌভাগ্য হয়েছে। তখন ঢাকা ইউনিভার্সিটি খেলা মানে বিরাট জিনিস, তা আমি ঢাকা ইউনিভার্সিটিতে খেলেছি। সো তখন কিন্তু টোটালি একটা ডিফারেন্ট ইয়ে ছিল। তখন যখন আপনার আবনি মডার্ন খেলা হতো, আপনি চিন্তা করেন 40,000 লোক ক্রিকেট খেলা হতো, লোকাল ক্রিকেট 40,000, ক্যান ইউ ইমাজিন? তখন আসলো ওয়াসিম আকরাম আর এরা, ওই সময়টা কিন্তু এভরিবডি ওয়াজ প্যাশনেট। কিন্তু সেই জায়গাটা থেকে মিঠু ভাই, যে এই জায়গায় যখন আপনি নীতি নির্ধারণ করেন, আমি যে প্রশ্ন আপনাকে করছিলাম, এসে কখনো ভেবেছেন, ধরেন আপনাকে তো ভোটিং, ইলেকশনে কম্প্রোমাইজের কথা বলছে, এসে কেউ একদিন সকালবেলা একজন ক্লাবের প্রতিনিধি এসে বলবে মিঠু ভাই সিগনেচার করেন, একটা না একটা পদ বের করেন, মানে এই মেমো করেন, মানে এটা কখন ভাবতে হয়েছে যে না? এটা ডেফিনেটলি ভাবিনি কোনোদিন। জিনিসটা আমাদের বলে না যে প্রোগ্রেস, অ্যাকচুয়ালি এই প্রোগ্রেসে উই গট লস্ট, বুঝছেন? আমি ভালো খারাপ করবো, এটা মাই পার্সোনাল ইউ। ইন দ্য প্রোগ্রেসে, যেটা লিটু ভাই, রবিউল ভাইও বললো, প্রোগ্রেসে আই থিঙ্ক আমরা হয় না রাস্তার থেকে সরে গিয়েছিলাম। হ্যাঁ, ধরেন আমি 3 বছর ধরে, আমাকে যেই কমিটি আপনি দিয়েছেন, আমি আমার মনে প্রাণে, মিস্টেক করতে পারি, কিন্তু মনে প্রাণে আমার মানে প্যাশন সহকারে আই ট্রাই টু ডু দ্য ইয়েতে। অনেকে বলে সাকসেসফুল, আমি মনে করি আমরা খালি 30% ইমপ্রুভ করতে পেরেছি যেখান থেকে আমি পেয়েছিলাম। আম্পায়ার্স কমিটির কথা বলছেন? হ্যাঁ, আম্পায়ার্স কমিটি আরও 70% ইয়ে আছে। তো এখন অনেক ওই মাঝটাই আমরা ছিলাম না, আমি ছিলাম না। তো সুতরাং তখন অনেক কিছু হয়েছে যেটা আমরা কাগজে দেখেছি, উইচ ওয়াজ আই থিঙ্ক ওয়াজ নট গুড ফর ক্রিকেট। রকিবুল ভাই যেটা একদম স্বীকারই করলেন যে ওই সময় যা হয়েছে আম্পায়ার্স কমিটিতে, আপনি খুব কাছ থেকে ছিলেন। রকিবুল ভাই, অনেক সময় আমরা বলি না, বাস্তবতা, অনেক বাস্তবতা থাকে। আমি যদি বলি আপনিও বিসিবিতে চাকরি করেন, সব কিছু বলতে পারেন না, কিন্তু ক্রিকেটের সাথে বলতে হয়। ক্রিকেটটা যে জায়গায় ঠেকেছে, আপনারা যদি না বলেন আসলে আরও ক্ষতি হবে। ইতিহাস হয়তো আপনাকে বলবে, কেন রকিবুল ভাই বলে যায়নি, এটা হচ্ছে বাস্তবতা। মানে আপনি দেখেছেন কীভাবে আম্পায়ারিং হয়েছে, 6টা 7টা। আমি একজন বড় ক্রিকেটারের মুখ থেকে শুনেছি, আজকে আমি 5টা উইকেট পেয়েছি, 4টা মল্লিক সাহেব দিয়েছেন আর একটা আমার, এরকম শুনতে দেখেছি। এই ঘরোয়া ক্রিকেটের পচে যাওয়ার ফলাফলকে আমরা ভোগ করছি না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ইউর স্পট অন, স্বাভাবিক। এবং এটা আপনি বলবেন যে আমরা এটা বলি নাই, অনেক জিনিস আমরা পাবলিকলি বলতে পারি না। তারপর আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি এইসব নিয়ে, সব কিছু নিয়ে, বিকজ আমার বিবেকের তাড়নায় আমাকে বলতে হয়েছে কথাগুলি, পছন্দ হয়নি। আপনাকে একটা উদাহরণ দিই। আপনি তো জানেন আমি বাংলাদেশের চিফ ম্যাচ রেফারি, এবং প্রথম থেকেই আমি ফার্স্ট ম্যাচ, এবং আইসিসিতে আমি কিন্তু প্রথম ম্যাচ রেফারি ছিলাম 2004 আগের থেকে, সাপ্লিমেন্টারি যে প্যানেলটা ছিল। তো সেইখান থেকে আমি যখন দেখলাম যে যখন নাকি খেলা হচ্ছে বড় একটা ক্লাবের, যেটা নিয়ে আলাপ হচ্ছে, একটা পার্টিকুলার ক্লাবের নামটা নাই বলি এখন, পরে অনেকে বুঝবেন, যে আই এম সাপোজ টু ডু দ্য ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ম্যাচেস অ্যাজ এ ম্যাচ রেফারি, অ্যাজ এ সিনিয়র মোস্ট ম্যাচ রেফারি। কে ভাই, আমি ওই ম্যাচটা, লিগ শেষ হয়ে গেল, আমার মিটু একটা ম্যাচও ওই টিমের ম্যাচ রেফারি দেয় নাই। আমাকে বোঝানোর ওগুলো, আপনি কি বিকেএসপি কী যাবেন, আপনার বুঝেন না, আপনি এত দূর যাবেন, কষ্ট হবেই হবে, আপনি ন্যাশনাল স্টেডিয়ামেই করেন ম্যাচ। আর ফতুল্লা তো কাছেই আছে আপনার বাসার থেকে, কেন? তো এটা আমার বুঝতে বেশি সময় লাগছিল যে কেন এটা হলো, এবং পার্টিকুলারলি দেখলাম একটা পার্টিকুলার ক্লাবের ম্যাচগুলো থেকে আমাকে বাইরে রাখা হয়েছে। আমি এখানে কেন বলছি কথাটা, যে আমি খুব এইটুকু আমি বলতে পারি আমার কি আছে কি নাই, বা আমি কোন জায়গায় অবস্থান করি, বা আমার মন মানসিকতা কেমন, আমি কতটুকু অনেস্ট, কতটুকু আমি মেজাজি,
আমি কিন্তু মাঝে মাঝে মেজাজি হয়ে যাই। এটা আপনাদের টেলিভিশনে আপনার সব কিছুর মধ্যে অনেক কিছু দেখছেন আপনারা, হয়তো আমি পরিচিত একজন তখন আমি বুঝলাম যে এখানে তো একটা ষড়যন্ত্র হয়ে গেছে। তো দ্যাট ইজ ব্যাড। এই যে, এবং ওই সময়টার পরের থেকেই তখন আমি দেখলাম যে আস্তে যখন আমি একটু ভিতরে ঢুকলাম, যে দেখলাম যে পত্রপত্রিকায় আপনাদের মিডিয়াতে তো ওপেন হয়ে গেল সিক্রেট, যে একটা টিমকে কী করে হারানো হয়, কী করে জিতানো যায়, এবং এই পুরো ব্যাপারটা এই চক্রটাই ছিল নির্বাচনকে কেন্দ্র করে। কারণ ওই টিম নেমে গেলে তার ভোটিং রাইটস চলে যাবে, কাউন্সিলরশিপ এগুলো থেকে। তো সেই জায়গায় যখন এগুলো হয়, একটা কোনো দেশে যদি এগুলি হয়, একটা প্রিমিয়ার লিগ বলেন বা ফার্স্ট ডিভিশন লিগ বলেন বা এইগুলো ডোমেস্টিক ক্রিকেটের, দিজ আর দ্য পাইপলাইন টুর্নামেন্টস। এবং এইখানে যে আমরা দুটা ক্ষতি করেছি এইসব করে, আম্পায়ারদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদের করা, সেটা হলো হয়েছে ইনফ্লুয়েন্স যে কথাগুলো। সেটার কি হয়েছে, একটা ফলস ইমপ্রেশন হয়েছে একটা বোলারের বা একটা ব্যাটারের, যে সুবিধাগুলো পেয়েছে। সে বলতেছে আমি 35 উইকেট নিয়েছি এক সিজনে, কিন্তু তার 35টার মধ্যে হয়তো 25টারই এলো এই যে আম্পায়ার্স ব্লেসিংস সেই উইকেটে। আর যে ছেলেটা আবার রান করেছে, যে আমি তো 600 রান করে ফেলছি, এবং দেখা গেলো সে 3 বার করে আউট হয়েছে বা 2 বার করে কিন্তু তাকে আউট দেওয়া হয়। রফিকুল ভাই, আপনি যেহেতু ম্যাচ রেফারি ছিলেন, এগুলো কি ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেয় ম্যাচ শেষে, যেটা কমিটির কাছে যায়? আমরা কিন্তু প্রায় শুনতাম তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবলো, কই ম্যাচ রিপোর্ট রেফারিতে কিছু লেখে না রিপোর্ট, আমি কি করব? না, এটা আপনাকে এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে আগে। যে ফার্স্ট ফাইন্ডিং যেটা হবে, যে এই সমস্ত কোনো কিছু যদি দেখে, সেটা হলো আম্পায়ারদের কাছ থেকে আসে। ম্যাচ রেফারি তো দেখছে, সেটা তো পুরো ম্যাচটাই দেখছে। এখন মাঠের কিছু হইলে মাঠের কিন্তু সব কিছু আম্পায়ার, ম্যাচ রেফারি ডাজন্ট ইন্টারফেয়ার ইন আম্পায়ার। ম্যাচ রিপোর্ট যেটা দেয় লাস্টে, সেটা ম্যাচ রেফারি তো রিপোর্ট দিবে, ম্যাচের একটা রিপোর্ট দিবে। তার যদি কোনো অবজারভেশন থাকে সে অবশ্যই দিবে, এবং সেটা দেওয়া হয়, কোনো সময় দেওয়া হয় নাই। প্রত্যেকটা ম্যাচ রেফারি তার মতন করে রিপোর্ট দেয়। এখন আপনি থার্ড ডিভিশনের খেলায় যে ম্যাচ রেফারিগুলো থাকেন, যে জন্য নাকি আমি ধন্যবাদ দিই আমাদের আজকাল চেয়ারম্যানকে, যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমরা খুব আশান্বিত, এবং আমি তো খুব এক্সাইটেড যে এখন আমরা বেশ কিছু ভালো ম্যাচ রেফারিকে সামনে নিয়ে আসবো। সাবেক ন্যাশনাল প্লেয়ার, সাবেক ন্যাশনাল ক্যাপ্টেন, সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তারাও রেসপন্স করেছে আমাদের আহ্বানে। বিকজ আমরা এই যে ডিপার্টমেন্টটাকে যেমন সাজাবো, এবং একই সঙ্গে আম্পায়ারদের ডিপার্টমেন্ট, যেটা রকুল ভাই বললেন যে ম্যাচ রেফারিরা, আপনাকে বলি যে নানা কারণে হয়তো তাদের চাকরি, এখন নেগেটিভ কিছু লিখে দেবো আপনার মিঠু ভাই টিমের নিয়ে, মিঠু ভাই তো আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, আমি তো আসলে পরের দিন দেখালো ম্যাচই দিবে না আমারে, ব্যাপারটা এরকম আমরা জানি কিছু ক্ষেত্রে। আপনার লাস্ট যদি বলি যে শাইনপুকুরের একটা ম্যাচ হলো গুলশান ক্লাবের সঙ্গে, সেখানকার ম্যাচ রেফারি কি লিখেছিল, এখন কি লিখতে পারেন উনি? না, ম্যাচ রেফারি এখন আমরা নতুন এইসব, এখন হচ্ছে কিন্তু প্রসেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে কি আপনার আকু, যেটা অ্যান্টি করাপশন ইউনিট, আগে কিন্তু লোকাল ক্রিকেটে হয়তো প্রিমিয়ার লিগে থাকতো, কিন্তু এটার ধরেন লাস্ট 2 থেকে 3 বছরে এটা কিন্তু উই হ্যাভ স্টার্টেড ইন্ট্রোডিউসিং ইনটু থার্ড ডিভিশন ম্যাচেও কিন্তু তারা করে। অ্যান্টি করাপশন ইউনিটটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট। এখন যেটা হচ্ছে যে ম্যাচ রেফারি দেখে খেলা মধ্যে কিছু হয়েছে না, এইসব জিনিসের দায়িত্ব কিন্তু অ্যান্টি করাপশন ইউনিটের। এখন যেটা হয়েছে এই ম্যাচটা সম্বন্ধে উইচ ইজ রেড স্পট ডেফিনেটলি, এখন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি উই আর ওয়েটিং। ম্যাচ রেফারি কিছু লিখেছিল রিপোর্টে আপনাকে? না, ম্যাচ রেফারি কিন্তু আপনার এখানে হচ্ছে কি যে ইন্টেনশনালি আউট হচ্ছে, আপনি আইসিসির ম্যাচ রেফারি, ওরা কিন্তু ওনাদের এটা রকিবুল ভাই আরো ভালো করে বলতে পারবে, ওদের স্কোপ অফ ওয়ার্কে কিন্তু এটা নেই, এটা আমাদের না, ইন্টারন্যাশনালি নেই। ওনাদের দায়িত্ব হচ্ছে যে ম্যাচের মধ্যে প্লেয়ার খারাপ ব্যবহার করেছে নাকি, আরও অনেক কিছু আছে, যে এন্টায়ার মানে সিস্টেমস ওয়ের ওয়ার্কিং, মাঠের কন্ডিশন ঠিক ছিল, ম্যাচ রেফারিরা মেনটেন করেছে এইসবে। কিন্তু এখন যে সিস্টেমটা হয়েছে অ্যাডিশনাল, দিস ইজ উই আর ফলোয়িং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম, যেটা
যেটা আকসু বলতো, আকসুর আদলে আমরা একটা লোকাল অ্যান্টি করাপশন ইউনিট বানানো হয়েছে। এখন ধরেন লাস্ট 2-3 বছরের ইনসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কমে গেছে একটা কারণে, কিন্তু বিকজ অ্যাটলিস্ট এখন আপনি ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন, আর এখন তো টি স্পোর্টসে দেখতে পাচ্ছেন আপনি প্রিমিয়ার লিগে, এতে কিন্তু আমাদের অনেকটা ক্লিন হয়ে গেছে, কারণ ওই রকম ডিসিশন দিতে পারে না, তাহলে কিন্তু আমরা অ্যাকশনে চলে যাচ্ছি। এখন হ্যাঁ, এই ম্যাচটার ব্যাপারে যেটা হচ্ছে যে অ্যান্টি করাপশন ইউনিট যেটা ইন্ডিপেন্ডেন্ট, দে রিপোর্ট ডাইরেক্টলি টু দ্য প্রেসিডেন্ট, তারা কিন্তু ইনভেস্টিগেশন শেষ করে রিপোর্ট জমা দিবে। সো তখন হয়তো আম্পায়ার ডিপার্টমেন্টকে ডাকবে, ওইখানে যদি ওরা বলে যে দ্য আম্পায়ার্স ওয়্যার involved in somehow, definitely we will take action against প্লেয়ার্সদের যেটা হবে সেই রিপোর্টটার জন্য আমরা ওয়েট করতেছি। ওই ম্যাচের রিপোর্টটার জন্য আমরা ওয়েট করছি, যে which will be submitted to the head of the BCB. সো এইটা আগে কিন্তু ছিল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওভারঅল যে রকিবুল ভাই যেই সময়টা বলেছে, ওই সময় করে অ্যাটলিস্ট আমি 3 বছর এটা টেক ওভার করার পরে 2-3টা জিনিস এনে চেষ্টা করেছি। আমরাও তো শুনেছি, হ্যাঁ, যে উই হ্যাভ পিকড আপ ফ্রম লেটস সে যমুনা টিভি, আদার টিভি, এই যে এইসব কথা শুনেছি। যখন আমাকে এটা দেওয়া হলো, আমি কিন্তু রকিবুল ভাইদের মতো লোক সবাইকে নিয়ে বসে হাউ টু ম্যানেজ দিস ফার্স্ট থিং। সো আমি 3 বছরে বলতে পারি যে আমার কাছে 3 বছরের রিপোর্ট অনুযায়ী এই যে এই ইনসিডেন্টটা হয়েছে, অন্য ইনসিডেন্টটা রিপোর্ট হয়নি বলে হয়তো এটা ওভারলুক করে ফেলেছে। আমরা আসলে আপনাদের দুইজনের কথা একটা জিনিস পরিষ্কার হচ্ছে, নির্বাচনী ব্যবস্থার জন্য আসলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সেটা কেন হচ্ছে? যে ক্লাবগুলোর মালিকানা পরিবর্তন হচ্ছে। আমরা আয়নাবাজি, রকিবুল ভাইয়ের জায়গা হয়তো বা মিঠু ভাই আসছে, কিন্তু ওই একই ক্লাব একই লোক পরিবর্তন হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু আলোচনা করতে চাই, এবং এটা সমাধান কোথায় রকিবুল ভাই, সেটা পেশাদার কাঠামো কীভাবে বিসিবি পরিবর্তন করে ঠিক করা যায়। আমরা বিরতি নিয়ে আপনাদের দুজনের কাছে প্রশ্ন থাকবে যে কীভাবে পরিবর্তনটা এই সমস্যাটা করা যায়। আমরা বিসিবির আয়নাবাজি নিয়ে কথা বলছিলাম, এবং বিরতির আগে রকিবুল ভাই, মিঠু ভাই দুজনের কাছে প্রশ্ন ছিল যে আসলে সমস্যাটার সমাধান করা যায় কীভাবে। আপনারা বলছেন যে ইলেকশন প্রসেসের জন্য সংকটটা তৈরি হচ্ছে। আমি যদি ভুল না করি রকিবুল ভাই, আপনি নিজেও একসময় ইলেকশন করেছিলেন, এবং আমাকে ইন্টারেস্টিং আছে কি, আমি তো ক্যান্ডিডেট, আমার একজন প্রপোজার, আমার একজন সেকেন্ডার, রেজাল্টের জন্য বসে আছি। আমি তো জানি আমি তখন ওই কম্পিটিশনের মধ্যে আমি অন পেপার আমার এগিয়ে থাকার কথা, বেস্ট ফলাফল আসলে দেখি আমার নাম বলে না চিফ ইলেকশন, কী হবে, আমি তো টিকমার্ক দিব। শেষে দেখা গেলো আমি 2 ভোট পেলাম। মানে একজন প্রস্তাবক ছিল, একজন প্রস্তাবক, একজন সমর্থক, আর আপনি নিজে ভোট দিলে তো 3টা হয়। নিজে তো 3টা হওয়ার কথা না, কিন্তু আমি পাইছি 2টা। তো কেন পাইছি জানেন? আমি পরে জানছি, কিন্তু আমি এটা নিয়ে বলিনি। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ডেমোক্রেসি, গণতন্ত্রে যে যেটা করবে ঠিক আছে, বাট এই কেসটাতে একটা এক্সপোজড হয়েছে একটা জিনিস, যে মানুষ কতটুকু হতে পারে, যে একজন প্রফেসর, একজন সেকেন্ডার, অন্তত তারা তো ভোটটা দিবে বাই, তার মানে কি দে গট সোল্ড আউট, অনেস্টলি স্পিকিং। ওই সময় থেকেই কিন্তু তখন আমার কাছে প্রতীয়মান হয়ে যায় যে এই খেলা, এটা খুব খারাপ খেলা শুরু হয়ে গেল। এটা একটা এমন একটা জিনিস হচ্ছে, এবং পরবর্তীতে ফাইমের মতন দেখেন আজকাল যিনি আমাদের লাস্ট ইলেকশন কেস বোর্ডে আসে, লাস্ট ইলেকশনে আসেন, উনি কি 2 ভোট পাওয়ার মতো লোক? নো ওয়ে। তো আমি যে এখন প্লেটোর কথা বলি, অ্যারিস্টটল, প্লেটো, এদের নাম শুনেছে, ফিলসফার। তো প্লেটো কিন্তু একটা বলে গেছিলেন যে ডেমোক্রেসি অ্যাট টাইমস ইজ রুল অফ ইডিয়েটস। গণতন্ত্র কিছু কিছু সময় নির্বোধের শাসন। তো এইখানে নির্বোধগুলি আসতেছে নিরপেক্ষ ভোটে না, এখানে এলো বায়াসড এবং একটা ইসেতে হচ্ছে, মানে এটা সিন্ডিকেটেড একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তো এটাই কিন্তু আমাদেরকে ক্রিকেটটাকে খেয়ে ফেলছে। কারণ এইখানে কিন্তু আমাদের সবার আজকে শুধু না, মিডিয়াকে একটা বড় এগিয়ে আসতে হবে, টু গিভ এ ডিরেকশন। আমি মনে করি প্লেয়ারদের, এক্স প্লেয়ারদের একটা ডিরেকশন আসতে পারে,
ক্লাবে যারা এখন সব ক্লাব কি খারাপ নো, ভালো ভালো লোকের কি অভাব আছে নো, তারাও যদি এটা করে একটা যদি করে আপনারা একটা উদ্যোগ নিতে পারেন। যমুনা টিভি ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব আমাদের সমস্ত কিছু, যে আপনারা একটা সেমিনার করেন না, আপনারা একটা একদিন ব্যাপী একটা ডাকেন, যেহেতু ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় একটা আইডেন্টিটি এখন আমাদের, বাইরে পরিচয় আমাদের যতগুলো মানে গর্ব করার মতো জিনিসের মধ্যে ক্রিকেট একটা, কিন্তু একটা হলো আমাদের ম্যান পাওয়ার যারা বাইরে আছেন, 2 নম্বর হলো আমাদের গভর্নমেন্ট সেক্টর আমাদের যে আসছে, 3 নম্বর আমাদের মিলিটারি যারা বাইরে শান্তি মিশনে আছেন, 4 নম্বর ইজ ক্রিকেট। ব্র্যান্ড ভ্যালু দিয়ে থাকেন, কাজে এখানে সবার দায়িত্ব আছে, এটা করতে হবে। তো আমি সবসময় ভাবি যে একটা যদি পেপার তৈরি হয়ে যায়, ওখান থেকে যদি কিছু ডিরেকশন আসে, বিভিন্ন ক্ষেত্রের লোকজনকে যদি আপনারা যমুনায় যদি উদ্যোগটা নেয়, আমি যমুনাকে বসে যমুনার কথাই বলছি, বিকজ আই এম ভেরি ইমপ্রেসড উইথ যমুনা, যেভাবে রিপোর্টিং করে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টস, আমার মনে হয় একটা কিছু আসতে পারে। যার জায়গার থেকে কিন্তু আমাদের এখন করতে হবে। আর এই নির্বাচনকে যদি আমরা এটা লাগাম ধরতে না পারি, সিস্টেমটাকে যদি সুন্দর করে করা না যায়, এই সমস্যা থাকবে। একটু আগে আপনি বলতেছিলেন না যে ক্লাবগুলো এই ক্লাবই, হ্যাঁ মালিকানা চেঞ্জ হইতেই পারে, মালিকানা চেলসি কিনে নিয়েছে না একদম ইসের মাই, তারপরে আরও ফুটবলের, বাট দ্যাটস এ প্রফেশনাল বল, অন্যরকম সিস্টেমেটিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এখানে আপনার কথার থেকে বেরিয়ে এসে যে একজনই নাকি মালিক ছিলেন কত 16টা ক্লাব না কত 42টা ক্লাবের, তো এটা কেমনে হয়? এবং সেটা যদি প্রমাণ হয় যে একজনই মালিক 42টা ক্লাবের, তো এটা তো ভাই বিগ কোশ্চেন একটা আসতেই পারে। তার মানে প্রশ্ন আছে আবার, তিনি তো দেশের বাইরে, তার কাছে আপনি কিনবেন কিভাবে? ডলার দিয়ে আসছেন। এখন মোর অফ পেমেন্ট কীভাবে হবে, কীভাবে হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি, বাট ডেফিনেটলি এটা তো আপনার ওই দেওয়া হয় নাই, এটা জাকাতের মতন দেওয়া হয় নাই, বা আপনার ওই ইসের মতো হয় নাই, ইটস এগেনস্ট এগেনস্ট সাম রেমুনারেশন, পয়সার বা বিক্রি হয়েছে, বাট নাও হইতে পারে, বা হয়তো তিনি এমন লোক দাঁড় করে দিয়েছেন যাদের কাছে দিয়েছেন। আয়নাবাজির কথা বলছিলাম, তার বদলে যেটা আপনি আয়নাবাজি করছেন। রকুল ভাই বুঝতে পেরেছি, মিঠু ভাই আছেন, বিষয়টা এরকম যে কিন্তু আপনার যে কনস্টিটিউশন পরিবর্তন করবার জন্য আমরা যেটা বললেন যে রকুলের প্রস্তাবটা খুবই ভালো, যদি একটা সেমিনার আয়োজন করা যায়। আপনাদেরও কিন্তু ক্রিয়া উপদেষ্টা বারবার বলছেন, এনএসসি বারবার বলছেন কনস্টিটিউশনটা চেঞ্জ করতে, এবং আপনারা যারা আছেন ভেতর থেকে কাজ করেন, অথবা আপনাদেরকে কিছু ছাড় দিতে হয়, বাস্তবতা আপনি বললেন ইলেকশনের জন্য, কিন্তু আপনিও চান পরিবর্তনটা হোক। আমি নিশ্চিত যারা ক্রিকেট বোর্ডে আছে তারা চান আসলে এই নোংরা খেলা বন্ধ হোক, এটা বোধহয় একমত সবাই, কিন্তু কিভাবে করবেন এইটাই এখন জিনিসটা হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু ক্লাব বা জেলা এটা না, ক্লাবেরও আপনি যত কথাই বলেন ইমেন্স কন্ট্রিবিউশন আছে। মানে আমাদের এখন যদি আপনি অস্ট্রেলিয়ার সাথে তুলনা করেন বা ইন্ডিয়ার সাথে তুলনা করেন, ওদের সিস্টেমটা গ্রো হয়েছিল অন্যভাবে, আমাদের সিস্টেমটা গ্রো হয়েছে ক্লাবের সবে। আমরা যখন ক্লাবে এক্সপোজারটা পেয়েছি, রকিবুল ভাই এক্সপোজার পেয়েছে, তখন থেকেই কিন্তু এই ক্লাব কালচারটা এসেছে। সো আপনি হঠাৎ করে ক্লাব বাদ দিয়ে দিবেন বা আপনার ডিস্ট্রিক্ট বাদ দিয়ে দেবেন, এইটা কিন্তু হবে না। এই কালচারের থেকে আমাদের যাতে এটা কেউ অ্যাডভান্টেজ না নিতে পারে, এইরকম এই কনস্টিটিউশনের কাজটা আপনার কতটুকু আগাচ্ছেন? আপনারা তো মিটিং করেন, কিন্তু কোনো কনস্টিটিউশন কমিটি তো হয় না। মানে জিনিসটা হচ্ছে আমি আরো ভালো করে বলতে পারতাম যদি আমি ওই কমিটিতে থাকতাম। এটা একটা এক্সটার্নাল কমিটি, ম্যাক্সিমাম লোক বাইরের ছিল, প্লাস আপনার আমাদের ফাইম ভাই ছিলেন, সো উনিও তো কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ছিলেন বলছে, আমরা অতীতটাও না, তার মানে নতুন করে কেন হচ্ছে না তাহলে? এটাতে আপনারা তো এটা অফ করে দিয়েছেন, এটাকে না অফ করে দেওয়া হয়েছে, ডেফার করে দেওয়া হয়েছে। অফ মানে একদম বন্ধ, এটাকে ডেফার করে দেওয়া হয়েছে। বিকজ একটা হচ্ছে কি, একটা বিরাট আপনি যেটা বলবো ক্লাব আপনি ক্লাব মানে কি খারাপ না, ক্লাবরা কিন্তু আপনার এই প্লেয়ারদের সব বাইরের প্লেয়ারদের এক্সপোজার কিন্তু ক্লাবগুলি দিচ্ছে, কারণ আমাদের ওই সিস্টেমটা আস্তে আস্তে যখন রিজনাল ক্রিকেট হয়ে যাবে, তখন আপনি বলতে পারবেন যে রিজনাল ক্রিকেটে যেটা আমরা সবসময় বলি, রিজনাল ক্রিকেট করো, সেই রিজনাল ক্রিকেট করলে কিন্তু হয়তো তখন কমবে, কিন্তু রাইট নাও ক্লাব ইজ দি
আমাদের মেইন কিন্তু আপনি যে সমন্বয়ের কথা বলছেন সেটা তো আরেকটা কমিটি করে করতে হবে, কাজটা এগোচ্ছে না কেন? মানে আপনারা কি চান না আপনার বোর্ড অফ ডিরেক্টরসরা? আমার চাওয়া পাবো না, আমার মনে হয় যে এটা হয়েছে কি একটা সেটব্যাক হয়েছে। হ্যাঁ, সামনে অ্যাকচুয়ালি আমাদের উই হ্যাভ টু থিঙ্ক থ্রু যে এখন এটা নতুন কমিটি করবে ইলেকশন করে না এখন এইখানে করবে, এটা তো প্রস্তাবটা উঠতে হবে। মানে আমাদের ধরেন জিনিসটা সবাই মিলেই উঠাতে হবে। কিন্তু ডেফিনেটলি একটা জিনিস হচ্ছে যে আমরা তো আগে যা ঘটনা ঘটেছে সেটার একটা এফেক্ট কিন্তু আপনি দেখছেন, যেটাতেই বলতেছেন 10 নম্বরে নেমেছি। আপনি একটা ক্রিকেট প্লেয়ারকে দোষ দিতে পারেন না কিন্তু, বা ক্লাব কর্মকর্তা যে মাঠের ক্লাব কর্তা, আমি কিন্তু বলতেছি মাঠের ক্লাব কর্মকর্তা, মানে যারা মাঠে যায়, কেউ হয়তো হচ্ছে ওনার, কেউ চালাচ্ছে, কেউ কিন্তু মাঠের, এদের পার্টিসিপেশন আরও বাড়াতে হবে যারা অ্যাকচুয়ালি ক্লাবের সাথে জড়িত। তাহলেই আমি মনে করি যে দের ইজ, মানে আমি এখন রকিবুল ভাই ম্যাচ রেফারির যে এক্সপিরিয়েন্স নিয়েছে, আমি এখন যদি রকিবুল ভাইকে এখান থেকে সরিয়ে সিকিউরিটি কমিটিতে বসাই, তাহলে কিন্তু আপনার রকিবুল ভাই থেকে আমি ফুল পোটেনশিয়াল নিতে পারবো না। তো সুতরাং ইউ আর কারেক্ট, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে আমাদের এই সেমিনার করে যেই উইকনেসগুলি আছে, আমি বলবো না গণতন্ত্র তো গণতন্ত্র, খারাপ ভালো সব কিছুরই একটা খারাপ ভালো আছে, যেটা খারাপ এটাকে আমাদের অ্যাকচুয়ালি গোয়িং ফরওয়ার্ড আমাদের চেঞ্জ করতে হবে। ছোট করে আমি এখানে একটু অ্যাড করে দিতে পারি। এখানে আপনি দেখবেন একটা জিনিস নিয়ে কিন্তু এখানে এটা আমি ভাবছি এবং আমি দেখছি এবং আমি পয়েন্ট আউট করছি যে ওনারশিপ। আপনি দেখবেন যে প্রিমিয়ার লিগেও এই বছরের ওয়ান জেন্টলম্যান, একজনই কিন্তু দুইটা টিমের মালিক। বোর্ড মাস্ট স্টেপ ইন হেয়ার that you cannot be the owner of two clubs playing in the same circuit. Should not. তখনই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, ম্যাচ ছেড়ে দেওয়া, ম্যাচই করার, যে ঠিক আছে আমার ওই টিমটা পিছায় গেছে, ওরে বলবে তুমি এই টিমটাকে এই ম্যাচ ছেড়ে দাও, কড়া পেটা যেটা বলি, এটা সুযোগ থেকেই যায়। কারণ ওই জায়গাও কিন্তু বোর্ডকে দেখতে হবে। একজনকে জানি যে আসলে 3টা দল সাজিয়েছিলেন, এরকম ব্যক্তিও আছে প্রিমিয়ারে। দেখেন, দিস ইজ ভেরি স্যাড থিং। তাহলে এখানে কি হলো? তাহলে আপনি রকিবুল ভাই একদম বিরোধী, কোচিং এর ব্যাপারে হয়েছিল, কোচিং আপনি একজন 2-3টা ক্লাবের কোচিং করায়, আপনি কি তাহলে কি মানে আহ্বায়ক কমিটি, কনভেনিং অ্যাডহক কমিটি করায় আপনি বেটার মনে করেন কিনা? আমাদের মতন দেশে যখন ক্রিকেট শুরু হয়েছিল তখন কিন্তু অ্যাডহক কমিটিগুলো ছিল। ক্রিকেটে যখন আমরা খেলেছি তখন অ্যাডহক কমিটি ছিল। নির্বাচিত কমিটি আসলো যখন, কখন 90-তে, তাই তো হবে, তাই না? 2000-এর পরে, 2000-এর পরে। তার আগে তো অ্যাডহক কমিটি ছিল। অ্যাডহক কমিটি যে সিলেক্টেড কমিটি হয়, পিক অ্যান্ড চুজ। মানে এখন আমরা একটা খুব কঠিন সময় যাচ্ছে ক্রিকেটে, এই সময়টা কিছুদিন অন্তত অ্যাডহক কমিটি চলুক, আবার চলতে পারে আমি মনে করি। এবং অ্যাডহক কমিটিকে একটা টার্মস অফ রেফারেন্স দিয়ে দেওয়া হবে, তোমার 6 মাসের জন্য তোমরা এখানে আছো, অ্যাডহক কমিটি হ্যান্ড পিক করে, বা তোমাদের একটা মেজরই থাকবে এই 6 মাসের মধ্যে, তোমরা একটা ইলেকশন দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো কমপ্লিট করে, যেগুলো মিনিমাম করা দরকার। রিফর্মসে যেরকম আমরা দেখছি রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে সব রিফর্মস তো চলমান প্রক্রিয়া, ঠিক তেমনি এইখানে যে মেজর যেগুলো আমাদের অ্যানোমালিসগুলো মনে হয় চোখে পড়ে, ওগুলোকে তোমরা ঠিক করে এটা করে দিও। মিঠু ভাই, এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, এখানে একটাই সমস্যা আছে যেটা আপনি জানেন, ফিফা আইসিসি যে ক্লজটা আছে যে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স হতে পারবে না, এই জন্য শ্রীলঙ্কা গট ব্যান্ড, আবার এটাকে ঠিক হয়েছে। এখন এই জিনিসটা ক্ল্যারিফাই করা খুবই জরুরি। যদি আইসিসিতে কাজ করে এরকম লোকজন কেউ যদি আসে, তার জন্য তো ম্যানেজ করাটা সহজ হতে পারে। যাতে ক্ষতি না হয় সেইভাবে যেটা ভালো হয়। আপনি বললেন যে সেমিনার করে পিক পিপলস ব্রেন, যে কি করলে এটা হয়, এটাও তো আমরা করিনি এখনো। যদি করি, আমি তো মনে করি যে যদি আজকে ক্লাবদের পিছে লাগা বা ইয়েদের পিছে লাগা জিনিসটা ইজ নট দ্য আনসার। আনসার হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন, যে আগে যা হচ্ছে সেটা না হয়। না, আমি একটু মিঠু আরও ভালো বলতে পারবা। দেখো, দ্য হোল পৃথিবী কিন্তু আজকে দেখেন পাকিস্তানে পিসিএল বন্ধ হয়ে গেছে,
ইন্ডিয়ার IPL বন্ধ হয়ে গেছিল, আবার চালু হচ্ছে। সো ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক কিছু হয়। কান্ট উই রাইট টু ICC? আমরা কি ICC-কেও লিখতে পারি না যে দেখো আমাদের ফর এ বেটার ম্যানেজমেন্ট অফ আওয়ার বোর্ড আমরা কোনো পার্মানেন্ট সলিউশনে যাচ্ছি না, টু ব্রিং ইন এ চেঞ্জ অ্যান্ড মেক ইট এ মোর ডেমোক্রেটিক অ্যান্ড এফিশিয়েন্ট অ্যান্ড রান উইথ এফিশিয়েন্ট পিপুল, আমরা 6টা মাস একটা অ্যাডহক কমিটি করে তাদেরকে এই টার্মস অফ রেফারেন্স এই সময়টা পার করতে চাই। আমরা একটা ছোট্ট বিরতি নিচে আপনার এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে মিঠু ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে। মিঠু ভাই, গঠনতন্ত্রতে লেখা আছে CFO নিয়োগ করা, গত 21 বছরে হয়নি, আপনাদের এই 9 মাসের কমিটিও কেন CFO নিয়োগ করতে পারলো না? যে আর্থিক শৃঙ্খলা নিয়ে এত প্রশ্ন উঠছে, 900 কোটি টাকার ক্রিকেট বোর্ডের CFO 3 লাখ টাকাতে নিয়োগ করতে কেন পারেন না? আমরা BCBর আয়নাবাজি নিয়ে কথা বলছিলাম এবং বিরতির আগে মিঠু ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে 900 কোটি টাকার BCB, অনেকে বলতে 1200-1300 কোটি টাকার BCBতে CFO নিয়োগ করা হয়নি। তা এবার যারা আপনার আগে যারা হয়েছে, করে নাই, করতে পারেন না, এইসব অতীত বাদ দিলাম, এই যে 8 মাস আপনারা আসলেন, একবারও কি উদ্যোগ নেওয়া হয়েছিল যে একজন CFO নিয়োগ করা হোক? এত বড় অর্থনৈতিক সংকট চলছে, আর্থিক প্রশ্ন আসছে। না, এটা ঠিক, CFO তো নেওয়া হয়নি, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রায়োরিটি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা একজন খুব ভালো অ্যাডভাইজার জয়েন করেছেন, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি ওভারসি করছেন। এখন কথাটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা যে সব আমরা পুরা ক্রিকেট বোর্ডের অর্গানাইজেশনটাকে রিথিঙ্ক করে রিলে করার জন্যে প্রফেশনাল লোক, আমরা HR-এর লোক নিয়ে আমরা কিন্তু রিসেন্টলি কথা হয়েছে কি একটা জিনিস দেখেন, প্রথমেই যেটা হয়েছে, টু বি অন দি, আমি কাউকে ফেভার করে কথা বলতেছি না, কিন্তু প্র্যাকটিক্যালিটি যখন হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছে, ফাইন ভাই এসেছিল, পরিচালনা পর্যায়ে নতুন হয়েছে, আমরা মাত্র 9-10 জন, টোটাল 9-10 জন। ওর মধ্যে প্রায়োরিটি তখন আসার সাথে সাথেই ওয়াজ BPL। হ্যাঁ, হাউ টু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ছিল। হ্যাঁ, তারপর ফার্স্ট ডিভিশন। তো এইসবের জায়গায় যেহেতু আমাদের ফুল কমিটি ছিল না, এক একজনের কাছে 2টো করে ডিপার্টমেন্ট। এখন ধরুন আমার কথাই যদি চিন্তা করেন, আমি 2টো কমিটি চালিয়ে আপনার যেসব প্রবলেম ফেস করতে হয়, আমার নিজেরও ব্যবসা আছে, নিজের কমিটমেন্ট আছে, এইসব ছেড়ে একেবারে ফুরসতি পাই না যে অন্য একটা চিন্তা করব। তো সুতরাং আমরা যদি বেনিফিট অফ ডাউট আমাদের প্রেসিডেন্ট সাহেবকে দিই, তাহলে নিশ্চয়ই লঙ্গার রানে দিস ইজ, আমি অ্যাজ আ বিজনেসম্যান বলবো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ আ প্রপার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যান্ড CFO উইথ সাচ আ বিগ অর্গানাইজেশন। যেটা বলছিলেন যে অর্গানাইজেশনে আপনার রকুল ভাই, আপনিও নিশ্চয় বলবেন যে বোর্ড তো চলার কথা পেশাদার কাঠামো দিয়ে, কে ডিরেক্টর, তারা তো কিছু করবেন। এই পেশাদার কাঠামো আপনি যদি ভেতরে থাকেন একটু বলবেন, BCBর পেশাদার কাঠামো বলে কিছু আছে? আমি একজন ম্যানেজমেন্টের ছাত্র, মোটামুটি একটা ভালো স্কুল থেকে পড়ে আসছি, ছাত্র খারাপ ছিলাম না, অভিজ্ঞতা, বয়স তো অনেক হয়ে গেল। আমি মনে করি, এবং যে কোনো ক্রিকেট ওয়ার্ল্ডের দেশ, টেস্ট প্লেইং কান্ট্রি বলেন, সবগুলো যদি তাকান, মোস্ট অফ দেম তাদের প্রেসিডেন্টের নাম কেউ বলতে পারবে? কেউ পারবে না। এখন ক্রিকেট বোর্ডের কাজটা কী হওয়া উচিত? আমার পাশেই একজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বসে আছেন, আমি এম শিওর হি উইল অলসো এগ্রি উইথ মি, বিকজ হি কামস ফ্রম এ ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল। দ্য পলিসি, ক্রিকেট বোর্ডের মেইন কাজটা হবে পলিসি ঠিক করা। ক্রিকেট বোর্ডের পলিসি 3টা কাজ হওয়া উচিত। নাম্বার 1, দে উইল ফর্মুলেট দ্য পলিসি অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ক্রিকেট বোর্ডের। Number 2, they will approve the budget. They will approve the budget from the concerned departments. Number 3, they will oversee. They will have the right to oversee. Now, এখন এটাকে যদি আমরা ভেঙে বলি যে এখানে একটা মোটা দাগে যদি বলতে হয়, ক্রিকেট বোর্ডকে এখন সময় এসে গেছে কর্পোরেট ম্যানেজমেন্টের এখানে ইনভলভমেন্ট হইতে হবে, ইনস্টলেশন। কর্পোরেট ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, এখানে ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, 8টা-10টা ডিপার্টমেন্ট তো আছেই। এখানে ম্যানেজার থাকবেন বা তার সঙ্গে আরেকজন থাকবেন, দে উইল বি প্রফেশনালস। ওই যে বোর্ড পলিসি করে দিছে, দিস ইজ দ্য পলিসি, প্রত্যেকের কাছ থেকে ওই তার ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিজের উপরে বাজেট চাওয়া হবে, সেই বাজেটও আসবে, এই বাজেট নিয়ে বসবে ক্রিকেট বোর্ড কনসার্ন, তাদের সঙ্গে আছে তোমরা এত টাকার বাজেট দিছো,
কী কী টুর্নামেন্ট হবে, কী কী আছে, এক্সপেন্ডিচার কী আছে, একটা চমৎকার একটা জিনিস হয়ে যাবে বাজেটের। ওকে, নেক্সট এলো বোর্ড ডাইরেক্টরদের এখানে আরেকটা কাজ, আমাদের দেশের প্রেক্ষাপটে তাদেরকেও সম্মান দেখাতে হবে আমাদের যারা তো সেটা কি, একটা চেয়ারম্যান একটা ভাইস চেয়ারম্যান করার প্রভিশন আছে এক্সিস্টিং কনস্টিটিউশনে। আপনি যদি দুজনকে রাখেন একটা ডিপার্টমেন্টের ওভারসি করার জন্য স্পেসিফিক রেসপন্সিবিলিটি, ধরেন গেম ডেভেলপমেন্টের আপনি দুজন ডাইরেক্টরকে রাখেন তো একদম স্পেসিফিকলি তারা ওইটার তাদেরকে সাপোর্টটা দিবে, ওভারসি করবে ঠিক হচ্ছে কি না। এখন যখন আপনি কর্পোরেট ম্যানেজমেন্ট করবেন, যারা কাজ করবে প্রফেশনাল যারা আছে তাদের স্বাধীনতাটাও সঙ্গে আপনাকে এনশিওর করে দিতে হবে, এবং দে উইল বি লায়াবল দে ফর দেয়ার ওন সাকসেস অ্যান্ড দেয়ার ফেলিয়ার অ্যাজ ওয়েল। এখানে কাজ যদি করে ভুল হতে পারে, বাট সেটাও দেখবে তার কাজের মধ্যে থেকে সেটা প্রমাণ হবে যে ইফ ইজ পারফর্মিং অর ইফ ইজ নট পারফর্মিং। তো এইখানে যে আমরা না যাই এখন আস্তে আস্তে হবে না, কাজে আমি মনে করি এটা প্রফেশনাল ম্যানেজমেন্ট এখানে থাকতেই হবে। এবং ওই ক্রিকেট বোর্ড এখন আপনি জানেন এখন কিভাবে কি হয়, একটা নোটশিট একটা টাকা ডিসবার্স করতে হইলে 5-6 জনের বলে সই লাগে। আমি তো অবাক হয়ে গেলাম, আমার অভিজ্ঞতা বিপিএলের সময় আমি দেখেছি, আবার তো চেয়ারম্যান টেকনিক্যাল কমিটি, এইটাই নাকি সিস্টেম বিসিবি, 6-7 জনের সই লাগবে। আমরা বুঝতে পারছি, আমরা শেষ দিকে আসছি, আলোচনা একদম শেষ দিকে। রকুল ভাই আপনার সঙ্গে অসংখ্য ধন্যবাদ এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন। মিঠু ভাই একদম শেষে বলি, ইলেকশন কবে হচ্ছে, পরিবর্তন কবে হচ্ছে? এটা আমি আই উইশ যে যত তাড়াতাড়ি হয়ে আমাদের এই যে চেঞ্জেসটা যারা আমরা সবাই ক্রিকেট অনুরাগীরা চাচ্ছি, ইনক্লুডিং মি, হ্যাঁ, সেইটা আপনার আমরা অ্যাকচুয়ালি যদি না করতে পারি তাহলে কিন্তু ফিউচার বাংলাদেশ টিমের যে এখন আপনারা বলছেন 10 নম্বর, এইটাই। সো ইট ইজ আমার মতে উই হ্যাভ টু, যা হয়েছে হয়েছে, পিছিয়ে থেকে উই আর নিউ বাংলাদেশ অ্যান্ড উই শুড থিঙ্ক যে ক্রিকেট বোর্ড শুড বি আর নিউ ক্রিকেট বোর্ড, নতুন আঙ্গিকে, যেটা প্রফেশনালি রকিবুল ভাই যেটা বললো সেইভাবে চলা উচিত। মিঠু ভাই, রকিবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আজকে শেষ করতে হচ্ছে, যাওয়ার আগে বলে নিই আমাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে আমরা 10 নম্বর দল। কিছুদিন আগে আমরা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হেরেছি, আর যে ম্যাচটা এখন রানিং আমরা যখন আলোচনা করছি সেখানে বাংলাদেশ 191 রান করেছিল, সে তার বিপরীতে 192 রানের টার্গেটে 11.1 ওভারে 2 উইকেটে 103 রান করেছে সংযুক্ত আরব আমিরাত। আমরা জানি না এই রেজাল্টটা কী হবে। দর্শক, এই রেজাল্ট সব কিছু মিলেই বাংলাদেশের ক্রিকেটের আয়নাবাজির এই পরিবর্তনটা হোক, সঠিক পথে ফিরুক, ট্র্যাকে ফিরুক, নিশ্চয়ই সেটা থাকবে। আলোচনাটা চলতেই থাকবে, কী পরিবর্তন হওয়া উচিত বিসিবিতে। ভালো থাকবেন।